শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্টের তথ্য উপদেষ্টার ফেরত না দিলে চুক্তি লঙ্ঘন করবে ভারত। চুরি ও ব্যক্তি স্বার্থ ছাড়া আমলারা কিছুই ভাবতে পারেন না, মন্তব্য ফখরুলের। সংকট সমাধানে নির্বাচিত সরকার জরুরি। মানবাধিকার লঙ্ঘনকারীদের নির্বাচনের বাইরে রাখার সুপারিশ। বিগত 3 নির্বাচনে কারচুপিতে সহায়তাকারীদেরও বিচারের তাগিদ। সাবেক পুলিশ প্রধান বেনজিরের সাভানা রিসোর্টে অভিযান। আয়কর বিবরণী আর সম্পদের তথ্যে গরমিল, জানালো এনবিআর। সবজির দাম নিয়ন্ত্রণে আসায় বন্ধ হচ্ছে কৃষি পণ্যের বিশেষ ওএমএস। 8 থেকে 9 লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা। আমন্ত্রণ বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। আইন উপদেষ্টায় এ দাবি করলেও ইন্টারপোলের ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যায়নি। বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় সেটা হবে বন্দি প্রত্যর্পণ চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এক প্রশ্নের জবাবে বলেন, সাইবার নিরাপত্তা আইনের সব মামলা 2 সপ্তাহের মধ্যে বাতিল করা হবে। গত বছরের 5 আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এরই মধ্যে তার বিরুদ্ধে গণহত্যা সহ কয়েকশো মামলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। তাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কী পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের জুলাই গণহত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারের গতি বাড়াতে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানান উপদেষ্টা। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং এখানে আমি যেটুকু মনে করি যে আগামী হয়তো 2-1 মাসের মধ্যে আপনারা দেখবেন ঘন ঘন শুনানির ডেট পড়ছে। যদি বিচার আরও দ্রুত করতে হয় আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় শাখা যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব। উচ্চ আদালতে বিচারক নিয়োগ হয়ে গেলে এই কাজটা আমরা করে ফেলব। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলের 2500 গায়েবী মামলা 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। আর সাইবার নিরাপত্তা আইনে হওয়া সব মামলা বাতিল করা হবে 2 সপ্তাহের মধ্যে। 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। তিনি আরও জানান, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য প্রধান বিচারপতিকে প্রধান করে 6 সদস্যের কাউন্সিল গঠন করা হবে। 3 মাসের মধ্যে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চুরি, দুর্নীতি ও ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমলাদের মধ্যে আর কোনো চিন্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, অতি বিপ্লবের মানসিকতায় দেশে কোনো নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। অনির্বাচিত সরকারের চেয়ে যে কোনো নির্বাচিত সরকার কার্যকর, মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বর্তমান সংকট সমাধানে নির্বাচিত সরকার জরুরি। শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের দ্বাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় সোভিয়েত ইউনিয়ন, চীন সহ বিভিন্ন দেশে বিপ্লবের পর রাজনৈতিক সামাজিক অস্থিরতার কথা তুলে ধরেন তিনি। ধৈর্যের সাথে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। একটা কথা মনে রাখতে হবে সবসময়, যে হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা
চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নির্বাচিত সরকারের পক্ষেই কেবল বর্তমান পরিস্থিতি ও সংকট সমাধান সম্ভব বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। প্রশাসনে আবারও দুর্নীতি বেড়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। বলেন, দুর্নীতি, চুরি আর ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমলাদের মাথায় আর কোনো চিন্তা নেই। দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা শাহিদুর রহমান। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এ সবশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তিনি। এ মামলায় আগামী ২৯ জানুয়ারি বাকি সাক্ষ্য গ্রহণ শেষে জেরা করবেন খালেদা জিয়ার আইনজীবীরা। এরপর আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করবেন আদালত। মামলার অভিযোগে বলা হয়েছে, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন করে আসামিরা। দুর্নীতির অভিযোগে দুদকের তৎকালীন সহকারী পরিচালক বাদী হয়ে খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে তেজগাঁ থানায় মামলা করেন। ২০০৮ সালের ৫ই মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের তৎকালীন সহকারী পরিচালক তদন্ত শেষে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে এখন পর্যন্ত দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। এই পর্যন্ত যে সাক্ষ্য দিয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন নাই। যে কথাগুলো বলেছেন সবগুলোই বলেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। আজকে তিনি জবানবন্দি সম্পন্ন করতে পারেন নাই। আগামী ২৯ তারিখে, এই মাসের ২৯ তারিখে তিনি পরবর্তী জবানবন্দি প্রদান করবেন। স্বৈরাচার পতনের আন্দোলন রাজনৈতিক নয়, অধিকার আদায়ের জন্য ছিল, এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে কর্মী সভায় তিনি কথা বলেন। আন্দোলনে শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবিও জানান শফিকুর রহমান। তার অভিযোগ, অনেকেই আন্দোলনের সুবিধা নেওয়ার চেষ্টা করছে, যদিও এ আন্দোলন সফল করেছে ছাত্র জনতা। ক্ষতিগ্রস্তদের অবশ্যই বিচার পাওয়ার অধিকার রয়েছে বলে জানান জামায়াতের আমির। বলেন, তারাই সিদ্ধান্ত নেবে ফ্যাসিস্টরা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। ফ্যাসিস্টরা চলে গেলেও তাদের দোসররা এখনও সক্রিয় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সব আগাছা পরিষ্কার না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। ১৫.৫ বছর আমরা দফায় দফায় আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। ফ্যাসিজম বিদায়ের হয়তো আমরা ভিত রচনা করেছি, কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি নাই। শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না, ছাত্র যুব সমাজের একটা অধিকারের আন্দোলন ছিল। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকারীরা আবার ক্ষমতায় আসুক জনগণ তা চায় না। তাই তাদের ভোটের বাইরে রাখার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। পাশাপাশি বিগত ৩টি সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ব্যর্থ ৩ নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনতে তদন্ত কমিশন গঠনের সুপারিশও করা হয়েছে। নির্বাচন ভবনে এসব কথা বলেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শুধু জুলাই আগস্টের আন্দোলনকেই ঘিরে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রায় ১৫০০-এর বেশি মানুষকে, আহত কয়েক হাজার। তারও আগে বিগত ১৬ বছরের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সকল অভিযোগ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগকে ঘিরে। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এই প্রশ্ন এখন সব মহলে। নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি জানান, গুম, খুন সহ গুরুতর মানবতা বিরোধী অপরাধে যারা যুক্ত ছিল তারা যেন নির্বাচন করতে না পারে সেই সুপারিশ করা হয়েছে। প্রায় ২,০০০ ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না।
গত ৩ নির্বাচন ইসি সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশনারদের বিচারের আওতায় আনতে তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে সংস্কার কমিশন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, বেসিক স্ট্রাকচার যেটাকে বলে, এবং একই সাথে তারা শপথ করেছে এবং শপথ ভঙ্গ করেছে। তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করা। কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যেন বিচারের আওতায় আনা। প্রার্থীরা তাদের প্রচারে কোনো পোস্টার ব্যবহার করতে পারবেন না। রাষ্ট্রীয় গণমাধ্যমে সব প্রার্থীকে সমান সুযোগ দেয়া হবে, এমন সুপারিশও করেছে সংস্কার কমিশন। আমি নিশ্চিত তারা সঠিক সিদ্ধান্ত। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজিরের বিশাল অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে বেনজিরের সাভানা রিসোর্টে অভিযান শেষে সিআইসির কর্মকর্তারা জানান, তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে ৬১২ একর জমির উপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক, ১৪টি কটেজ ও ২০টি পুকুর নিয়ে অজপাড়া গায়ে গড়ে উঠেছে এই বিশাল রিসোর্ট। পুলিশ বিভাগে চাকরি করে এমন অনেক সম্পদের পাহাড় গড়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। অভিযোগ আছে বিপুল সম্পদের মালিক হলেও বেনজির ও তার পরিবারের সদস্যদের আয়কর নথিতে অনেকটা লুকানো হয়েছে। বছরের পর বছর কর ফাঁকি দিয়েছেন সরকারকে। আর এই সত্যতা খতিয়ে দেখতেই গোপালগঞ্জের সাভানা রিসোর্টে অভিযান চালায় এনবিআরের গোয়েন্দা সেল। ৪ ঘন্টার বেশি সময় অভিযান শেষে সিআইসি জানায়, বেনজিরের বিরুদ্ধে কর ফাঁকির সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে। আয়কর আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যখন তথ্য দিয়ে এটা স্ট্যাবলিশ করে ফেলতে পারবো, তার পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী যদি প্রয়োজন বোধ করি আমরা মামলার দিকে যেতে পারবো। তবে এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকিটা স্ট্যাবলিশ করা, এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণ এলিমেন্ট আমাদের হাতে আছে ইতিমধ্যে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ধানের জমি দখল করে বেনজির আহমেদ গড়ে তুলেছেন বিলাসবহুল এ সাভানা রিসোর্ট। সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ দায়ের করলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান সিআইসি কর্মকর্তারা। এই বিষয়টা নিয়ে আমরা যাচাই করছি না এখনো। যদি কেউ আমাদের সামনে আসেন তাহলে সেই বিষয়টা আমরা তৎক্ষণাৎ যাচাই করব। অভিযোগ নিয়ে আসলে আপনারা তখন জি। ক্ষমতার দাপটে মানুষের ধানের জমি দখল করে বেনজির আহমেদ গড়ে তুলেছেন এই বিলাসবহুল সাভানা রিসোর্ট, যার পুরোটাই তৈরি হয়েছে তার অবৈধ আয়ে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গোপালগঞ্জ। নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে বিক্রির জন্য বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেয়া সাধারণ ওএমএস কার্যক্রম চলবে বলে জানান তিনি। এই কার্যক্রমের সুবিধাভোগী ছিলেন প্রায় ৮ লাখ মানুষ। অর্থ উপদেষ্টা বলেন, গত ডিসেম্বর পর্যন্ত বিশেষ ওএমএস এর সময়সীমা ছিল, সেটি আর না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এখন পণ্যের সরবরাহ থাকায় এই সিদ্ধান্ত। এ সময় অর্থ উপদেষ্টা চালের দাম কিছুটা কমেছে বলে দাবি করেন। বলেন, অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে আছে। সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে বলে জানান। তবে সার্বিকভাবে ভ্যাট বৃদ্ধিতে বাজারের প্রভাব পড়েনি বলে আবারও দাবি করেন অর্থ উপদেষ্টা। সার কেনার সিদ্ধান্তেও হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। ভেজিটেবল থেকে শুরু করে সবকিছু কিনে ওরা এটা ম্যানেজ করেছে। ট্রাক আপনার ভাড়া করেছে, আমরা কোনোটা করেছি। আপাতত এটা এখন স্থগিত। চেষ্টা করছি দ্রব্যমূল্যটা যাতে অন্যভাবে আরো সহিষ্ণু করা যায়, সেটা আমরা ব্যবস্থা নিই। চলতি অর্থ বছরে ৮ থেকে ৯ লাখ টন চাল আমদানির পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে 4,05,000 টন চাল আমদানিতে চুক্তি হয়েছে। দেশে পৌঁছেছে 1.5 লাখ টন। মঙ্গলবার চট্টগ্রামে মিয়ানমারের চাল খালাসের সময় এসব তথ্য দেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। চালের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান এসেছে গত মাসের শেষ সপ্তাহে। ভারতের সাথে 3 লাখ মেট্রিক টন চুক্তির প্রথম পর্যায়ে দেশে আসে প্রায় 52,000 মেট্রিক টন চাল। এছাড়া মিয়ানমারের সাথে চুক্তি হয়েছে 1 লাখ মেট্রিক টনের। এর মধ্যে প্রায় 22,000 মেট্রিক টন দেশে আসে চলতি মাসের 17 তারিখ। এর বাইরে ভিয়েতনাম ও পাকিস্তানের কাছ থেকেও চাল আনতে চুক্তির উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
খাদ্য উপদেষ্টা বলছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও আসন্ন রমজানকে সামনে রেখে পরিকল্পনা নিয়েছে সরকার। বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওইখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম, তুলনামূলক সস্তা দামে পাওয়া যায়, সুতরাং ওখান থেকে আসাটা অব্যাহত আছে, যে আমরা ওয়েলকাম করছি। এছাড়া আরও উৎস সন্ধান আমরা করছি। পাকিস্তান থেকে আমরা 50,000 মেট্রিক টন চাল আমদানির ব্যবস্থা করেছি। আমদানির কারণে মোটা চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে বলে দাবি খাদ্য উপদেষ্টার। 3 থেকে 5 টাকা পর্যন্ত কমছে, বিশেষ করে মোটা চালের আর কি। আমরা আশা করছি যে আমরা আরও আনতে থাকবো এবং সেটা বাড়ার সুযোগ আর থাকবে না, বরং ক্রমান্বয়ে কমবে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এসব চাল সংগ্রহ করেছে খাদ্য মন্ত্রণালয়। চাল আমদানি ও খালাসে যাতে কোনো সংকট তৈরি না হয় সেজন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 6টা চুক্তি হয়েছে, 3 লক্ষ টন, সবগুলোই কিন্তু ভারত থেকে আসবে। মায়ানমার থেকে আসতে 1 লক্ষ টন, প্লাস 5,000 হয়ে 1,05,000 টন মায়ানমার থেকে আসছে। ভারত থেকে প্রথম লটের পুরোটাই ছিল সিদ্ধ চাল, তবে মিয়ানমার থেকে আসা 22,000 মেট্রিক টন আতপ চাল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর তেজগাঁ রেলগেট এলাকায় ছোটখাটো ঝুপড়ি ঘর গুড়িয়ে দেওয়া হলেও বড় স্থাপনা সরাতে সময় দেওয়া হয়েছে 3 দিন। স্থানীয়দের অভিযোগ, টাকার বিনিময়ে ভাঙা হয়নি প্রভাবশালীদের স্থাপনা। সকালে চালানো অভিযানে উদ্ধার হয় 5 একর জায়গা। রাজধানীর তেজগাঁও রেলগেট লাইনের দুপাশে 10 ফুট জায়গা খালি রাখার নিয়ম থাকলেও লাইন ঘেঁষে নির্মাণ করা হয়েছে টিন শেডের মুরগির খামার। রেললাইনের বাঁকা অংশের পাশেই রয়েছে এই স্থাপনা, যার কারণে ট্রেন আসলে সামনের অংশ ভালোভাবে দেখতে পান না লোকোমাস্টার। তবে উচ্ছেদ অভিযানে খামারটি না ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে টিন শেডের দোকান। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ ও বিএনপি নেতারা মিলেমিশে নির্মাণ করেছেন এ খামার। উড়ানের পরে এখন আরো একবার ভাঙতে আইছে, কিভাবে গেছে জানি না, এখন আবার বড় বহল লই আইছে ভাঙতো। জানা মতো তো অবৈধ, কিন্তু এখন এটা কি বেলে উঠেছে, অনুমতি ছাড়া কি এরা উঠেছে না অনুমতি নিয়ে আসছে এটা তো জানি না। রেলওয়ে বলছে খামারটি সরাতে 3 দিনের সময় দেওয়া হয়েছে। এরই মধ্যে সরিয়ে না নিলে চালানো হবে উচ্ছেদ অভিযান। একজন পলিটিক্যাল লোকেরও সাপোর্ট তারা নিয়েছে, তারা 3 দিনের সময় নিয়েছে, আপনাদের থেকে আমার থেকেও। 3 দিনের জন্য তারা ওই ঘরটা শুধু তারা সময় নিয়েছে। আমি 3 দিন পরে ওটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আর যেটা বললেন যে ওই মুরগির ফার্মটা আমি অচিরেই ওটা উচ্ছেদের ব্যবস্থা করব। শুধু তেজগাঁও না, এভাবে টঙ্গী পর্যন্ত দখল হয়েছে রেলওয়ের কয়েকশো একর জমি। সংস্থাটি বলছে পর্যায়ক্রমে এসব জমি উদ্ধারে অভিযান চালাবে তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিকদার গ্রুপের 7টি হেলিকপ্টার ও 2টি উড়োজাহাজ জব্দের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার বিকেলে সংস্থাটির 3 সদস্যের যৌথ অনুসন্ধান ও তদন্ত টিমের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। অভিযোগ রয়েছে, এইসব উড়োজাহাজে চোরাচালান থেকে শুরু করে অর্থ পাচার সহ সব ধরনের অপকর্ম করত শিকদার গ্রুপ। গত বছর 23 ডিসেম্বর শিকদার গ্রুপের মালিকানায় থাকা 15 প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। তারই ধারাবাহিকতায় দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়, যার তত্ত্বাবধান করছে দুদকের 3 সদস্যের দল। মঙ্গলবার বিকেলে দুদকের দলনেতা পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে 3 সদস্য বৈঠক করে শিকদার গ্রুপের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। বৈঠকে গ্রুপটির অর্থ পাচার, শ্রমিক শোষণ, অপহরণ, নির্যাতনের অভিযোগ নিয়ে আলোচনা হয়। বলা হয়, যাত্রী সেবা ও পরিবহনের কাজে আর&আর এভিয়েশনকে লাইসেন্স দেওয়া হলেও ব্যবহার হয় নানা অবৈধ কাজে। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সিদ্ধান্ত হয় আর&আর এভিয়েশনের 7টি হেলিকপ্টার ও 2টি এয়ারপ্লেন জব্দ করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর করবে দুদকের দল। শিকদার গ্রুপ ছাড়াও মঙ্গলবার বৈঠকে এস আলম, নাসা গ্রুপ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিষয়ে আলোচনা হয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয়পুরহাটের 5 বিবির উচনা সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকালে বিএসএফকে বাধা দেয় বিজিবি। পরে বর্ডার নির্মাণ কাজ বন্ধ করে দেয় বিএসএফ। সকালে সীমান্তে শূন্যরেখার 30 গজ ভেতরে এই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়। বিজিবি জানিয়েছে, ভারতীয় চক গোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের
পূর্ব উচনা গ্রামের 0 পয়েন্ট থেকে 25 থেকে 30 গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এ ঘটনায় হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা বাধা দিলে উত্তেজনা শুরু হয়। বিজিবি সদস্যদের বাধার মুখে দুপুরে বিএসএফ বেড়া নির্মাণের সামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হন। এ ঘটনার জেরে বিকেলে পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসএফ। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে সব কারখানা খুলে দেওয়া সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে গণসমাবেশ করেছে শ্রমিকরা। বেলা 2টার দিকে শ্রীপুর সানসিটির মাঠে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মকর্তা কর্মচারীরা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে সব কারখানা চালু না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে 42,000 শ্রমিক। এ অবস্থায় জীবিকা নিয়ে অনিশ্চয়তা পড়েছে তারা। অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। কারখানা খুলে দেওয়ার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু ও অন্যান্য বকেয়া পরিশোধের দাবি জানান শ্রমিকরা। এর আগে সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে মাঠে জড়ো হতে থাকেন হাজার হাজার শ্রমিক। বিশৃঙ্খলা এড়াতে মাঠে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের দাবি একটাই, আমাদের কর্মস্থান খুলে দেয়। বেক্সিমকো খোলা চাই। আমার পরিবারে 4 জন সদস্য আছে, আমার বাপ আছে, আমার মা আছে, আমার দাদি আছে, আমি আছি। আমাদেরকে কে দেবে? আমাদের বাড়ি ভাড়া, আমাদের রুম ভাড়া, আমরা খাবার আমাদের দেওয়া হয় না। আমাদের এই মাসে হাফ স্যালারি দেওয়া হয়েছে, হাফ স্যালারি দিয়ে কি আমাদের চলে? বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বিশাল আকারের প্রতিকৃতি এঁকেছেন খুলনা সরকারি ব্রজলাল কলেজের ছাত্র নয়ন মণ্ডল। গিনেস বুক অব রেকর্ডসে নাম ওঠার আশাও চিত্রশিল্পীর। রং আর তুলির আঁচড়ে খণ্ড খণ্ড কাগজে এঁকেছেন প্রিয় ফুটবলার লিওনেল মেসির প্রতিকৃতি। 17 ফুট চওড়া ও 20 ফুট লম্বা এই চিত্রকর্মটিতে নয়ন মণ্ডল ব্যবহার করেছেন A4 সাইজের 504টি কাগজ। পরে কাগজগুলোর সংযোগে ফুটে উঠেছে মেসির প্রতিকৃতি। মেসির প্রতি ভালোবাসা ও বড় কিছু করার স্বপ্ন থেকে এই ছবিটি এঁকেছেন ব্রজলাল কলেজের ছাত্র নয়ন মণ্ডল। 20 ফিট বাই 17 ফিট, এটা আমার করার মূল পরিকল্পনা। এটা আমি একজন আর্টিস্ট, সেই হিসেবে বাংলাদেশে সবচেয়ে বড় একটা কিছু করার ইচ্ছা ছিল, সেই থেকে এই আর্টটা করা, আর এটাই সবথেকে বড় আর্ট। নয়নের দাবি, এটি বাংলাদেশে হাতে আঁকা সবচেয়ে বড় প্রতিকৃতি। এই ছবিটি গিনেস বুক অব রেকর্ডে উঠবে বলে আশা তার। পরবর্তী পরিকল্পনা আছে আমার গিনেস বুকে নাম লেখার সবথেকে বড় আর্ট করে, এটা বাংলাদেশের আঁকা, এরপরে ওয়ার্ল্ড রেকর্ড করার ইচ্ছা আছে। আর এইটা ইচ্ছা আছে যে ওই আমি যার ভক্ত সবথেকে বড় লিওনেল মেসি, ওনার কাছে যেন পৌঁছে যায় আপনাদের মাধ্যমে। নয়নের আঁকা এই চিত্রকর্মে উচ্ছ্বসিত তার সহপাঠীরাও। যে আমাদের অর্থনীতি বিভাগের আমার সিনিয়র একজন ভাই, তিনি এত সুন্দর করে বাংলাদেশের কাগজে আঁকা সবথেকে বৃহৎ যে মেসির আঁকা যে ছবিটি এঁকেছেন, এর জন্য আমরা আসলে আনন্দিত। সে যে এরকম একটা চিত্রকর্ম, আমরা প্রতিকৃতি বলতে পারি, এটা করছে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। তার পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টের জন্য একটা গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নয়নের স্বপ্ন পূরণে সহযোগিতার আশ্বাস কলেজ শিক্ষকের। এই যে এক্সপ্লোর তাকে করলাম, আমরা পরবর্তীতে কলেজ প্রশাসনের সাথে কথা বলে এবং বিভাগ থেকে যতটা সম্ভব তাকে সামনের দিকে যাতে সে এগিয়ে যায়, সব ধরনের সাহায্য সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা আমাদের থাকবে। মেসির এই প্রতিকৃতি করতে নয়ন মণ্ডল সময় নিয়েছেন প্রায় 1.5 মাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।